সো আমরা স্যারকে তালি দেওয়ার মাধ্যমে স্যারকে আমরা শুভেচ্ছা জানাই। সো স্যার ইজ ইউরস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। আমরা সবাই একটু স্মাইলি ফেসে আজকে অল্প কয়েকটা মিনিট সময় আমি নেব অনলি। ওকে, আজকে যে কয়েকটা মিনিট সময় নেব, আই ডু বিলিভ দ্যাট আমি হয়তোবা একেবারে এক্সেপশনাল কিছু কথা বলবো, যেটা হয়তোবা কখনো কমন পড়বে না। কমন পড়বে না এই কারণে, হয়তোবা আমি আমি জীবনে অনেক মোটিভেশন দেখেছি। মোটিভেশন আসলে পেট ভরে না, মোটিভেশন শুধু শোনা যায়, হজম হয় না এটা। তো সুতরাং আমি যেটা বলবো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করব। I strongly believe that will be helpful for everyone, especially for the freshers and newcomers, যারা নিউকামার টু দ্য জব, তাদের জন্য সাংঘাতিক কাজে লাগবে। যেভাবে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি, আমিও স্টার্ট করেছিলাম বেসিকলি মার্চেন্টার। আমি তো দেখছি মোস্ট অফ ইউ আই হ্যাভ কাম ফ্রম সাম ইউনিভার্সিটি, রাইট? আমি সেই সময় আমার সময় জবের অপরচুনিটি ছিল না। একটা পিওন থেকে জয়েন করেছিলাম, মার্চেন্টাইজিং পিওন, জাস্ট ফটোকপি করে দিতাম, স্টার্ট করতাম, মানে দিয়ে একটা করে কপি রাখতাম, স্টাডি করতাম, করতে করতে ধীরে 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 ঘুরতে ঘুরতে সামহাও এখানে ডাকছে আর কি, এখানে আসছি আর কি। তো এনিওয়ে, আমি কয়েকটা মিনিট সময় নেব মনোযোগ সহকারে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রথমে যেটা রিকোয়েস্টটা করেছি হলো সবাই মোবাইলটা সাইলেন্ট করবো, আমারটা আগে বন্ধ করছি, ওকে? এরপরে রিকোয়েস্টটা হলো কানাকানি না করি। আমরা যতক্ষণ আমি কথা বলবো জাস্ট এক খেয়ালে এক ধ্যানে আমার দিকে তাকাই থাকতে হবে ফর কাপল অফ মিনিটস। আমি ওই জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ অ্যালাউ মি ফিউ মিনিটস অনলি। আমি ধরে নিলাম এই কয়টা মিনিট কিনে নিলাম, ওকে, ফ্রম ইউর লাইফ, কয়েকটা মিনিট কিনে নিলাম। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? লাইটগুলো অফ করলে ভালো হয় সামনে, জাস্ট শাট ডাউন দ্য লাইন্স, হ্যাঁ, সুইচ অফ দ্য লাইন্স, সব বন্ধ করতে থাকে, সব অল নাও ইটস ক্লিয়ার, রাইট? এই জিনিসটা আমার মনে হয়, যেটা প্রথমে বলেছিলাম যে এটা আনকমন মনে হবে। আমি যে কটা কথাই বলবো আজকে, যা দেখাবো প্র্যাকটিক্যাল ইয়ে থেকে, আমি যেটা বলবো ওই মোটিভেশন না, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল সিনারি আমি দেখাবো আর কি। আজ সকালে আমি প্রতিদিন চেষ্টা করি সকালে মিনিমাম 30 মিনিট সময় দিতে। কোরআন শরীফের বিভিন্ন আয়াত নিয়ে অ্যানালাইসিস করি, আমি আমার ওয়াইফ বোথ চেষ্টা করি, কারণ শেষ বয়সে চলে আসি, চেষ্টা করি। এই আয়াতে একটা জিনিস আমি ডিটেলসটা পেলাম, সেটা হলো এখানে মনে হয় কমপ্লিট পিকচারটা বোঝা যাচ্ছে না, বাট আমি একটু বলি। এই যে আমরা যে কথা বলছি, আমি যে কথাটা বলছি, রাইট? আমি কথা বলছি, এটা কি? রুহুর মাধ্যমে। রুহ, এই রুহটা কি? এই রুহ কোথায় আছে এবং কোথায় অবস্থান করে এবং এটা কিভাবে কাজ করে, এবং আলটিমেটলি এই রুহকে নিয়ে বিচার আচার হবে, যা কিছুই হবে। রুহ পৃথিবীর সৃষ্টির আগে রুহটা তৈরি হয়ে যায়, আল্লাহ তৈরি করে রেখেছেন এই রুহ সেন্টারে। সার্ভার পয়েন্ট আছে না? ডু ইউ নো সার্ভার পয়েন্ট? সার্ভার পয়েন্ট প্রত্যেকটা জিনিসের, যেমন এমডিবি আছে, মাস্টার ডিস্ট্রিবিউশন বোর্ড, ইলেকট্রিসিটির একটা মাস্টার ডিবি বোর্ড আছে, ওটা সুইচ অফ করলে সব বন্ধ হয়ে যায়, রাইট? ডিবি বোর্ড আল্লাহ তাআলা যেটা বানিয়েছেন পৃথিবী সৃষ্টির আগে, এই সেন্টারটা বানিয়েছেন, রুহ সেন্টার, যেখানে সার্ভার প্রত্যেকের নামে, ইচ অ্যান্ড এভরি প্রাণী প্রত্যেকের নামে একটা করে ফাইল আছে, ফাইল, চিপস, যেখানে ওখানে সংরক্ষিত আছে, যেটার সাথে কানেকশানস। এই রুহ কখনো, মানে একবার সৃষ্টি করেছেন আল্লাহ, ও আর কখনো ওর ধ্বংস নাই। ওইটা কি করে? এই রুহটা আমি এখান থেকে দেখিয়েছি, এই যে এখান থেকে কোথায় আছে, আর পৃথিবীতে ডিএনএতে কানেক্টেড হয়ে যায়। ডিএনএ মানে কি? মানুষ যখন জন্মগ্রহণ করি আমরা, এই ডিএনএ এই বডির সাথে কানেক্টেড হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই রুহটা কানেক্টেড হয়ে যায় কোথায়? আমাদের বডির সাথে, আর বডি স্ট্রাকচার, ইটস এ স্ট্রাকচার অনলি। এই ডিএনএ কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। এই ডিএনএ আবার কানেক্টেড হবে কখন? যারা ভালো কাজ করবে বার্জাকের লাইফে, তারা ইলিয়েনে চলে যাবে, ভালো কাজ মানে সিজ্জিনে চলে যাবে, ব্যাড ডিডস যারা করবে, ওকে? আত্মাটার অবস্থান হবে এই জায়গায়। এবং ইলিয়েনে যারা থাকবে, যে আত্মাগুলো পৃথিবীর সমস্ত এই যে গ্রে এরিয়া, যেটা ইয়েলো মার্কস আছে, এটাকে বলে বারজাক। মৃত্যু থেকে শুরু করে আপ টু পর্যন্ত, আপ টু বিচার পর্যন্ত, এই সময়টার মধ্যে অবস্থান করে।
এবং আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলে যদি কেউ মারা যায়, তার যদি আত্মাটা গুড ডিডস করে, সে যদি এলিয়েনে যায়, সে আমাদের সাথে মুভমেন্ট করতে পারে, সে আমাদের জন্য দোয়া করতে পারে, বাট আমরা শুনতে পাবো না। দিস ইজ দ্য মেসেজ। তাহলে আমি কি বললাম যে এটা মারা যাওয়ার পরে সেটা চলে যাবে এলিয়েনে, আরেকটা যাবে সিজ্জিনে। এটা তালাবদ্ধ থাকবে, সপ্তাহে একদিন ছেড়ে দেবে শুক্রবার করে। সে সারা দুনিয়া কান্নাকাটি করে বেরাবে যদি তার জন্য কেউ দোয়া করে। ক্লিয়ার? আর ইলিয়েনে যে সারাক্ষণ তাকে ছেড়ে দেওয়া হবে, তার ফ্যামিলির সাথে মুভমেন্ট করতে পারবে। ক্লিয়ার? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুপার পাওয়ার দেওয়া হয়েছে, আল্লাহর আরশ থেকে শুরু করে জমিন পর সমস্ত মহাবিশ্বের সমস্ত জায়গার তার সেই সুপার পাওয়ার দেওয়া আছে। ওনাকে সালাম দিলে উনি স্টিল নাও সালাম নেন, সালাম দেন। আমি সালাম গ্রহণ করেন এবং জবাব দেন। বুঝতে পারছি? এবং সর্বশেষ যেটা কিয়ামতের পরে যে এই জায়গায় হবে, যে কিয়ামতের পরে যে বিচার হবে হাসরের ময়দানে, সে বিচারের পরে এরপরে সেগ্রিগেট হবে কে কোথায় যাবে। বাট আত্মাটা আগেই সেগ্রিগেট হয়ে যাবে। এই প্রশ্নটা কি বুঝাতে পারছি? তাহলে এই যে মহাবিশ্বর রুহ সেন্টার থেকে আমরা কোথায় আসলাম? ডিএনএ পৃথিবীতে। এখান থেকে চলে গেল ইল্লিন এবং সিজ্জিন, দুই জায়গা থেকে চলে গেল এবং বিচারের মাঠে তারপর সেগ্রিগেট হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে রুহটা আমরা যা কথা বলছি আমাদের বডিতে আসতেছে ফরে ন্যানো সেকেন্ডের মধ্যে। আমরা যখন ঘুমিয়ে যাই, আত্মাটা চলে যায় সেন্টারে যায়, জমা হয়ে থাকে, চেতন পাওয়ার সাথে সাথে আবার ব্যাক করে। এটার কখনো মরণ নাই। একটা এক্সাম্পল দেয়, ছোট্ট একটা। আমরা দেখছি চুম্বক আর বিদ্যুতের, চুম্বক আর লোহার খেলা দেখছি, রাইট? চুম্বক আর লোহার গুঁড়া যদি ধুলার মধ্যে মিশিয়ে দেওয়া হয়, চুম্বকের যদি কোনো দণ্ড উপর দিয়ে নেওয়া হয়, সবগুলা টাচ 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 করে ওটা কানেক্টেড হয়ে যায়, রাইট? ইন বিটুইন লোহা এবং ওই মানে চুম্বকের মাঝখানে যে কী শক্তি আছে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারতেছে না। দ্যাট ইজ দ্য পাওয়ার। যেই পাওয়ারের কারণে মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব অক্ষে ঘুরছে এবং সমস্ত অক্ষে একটা নির্দিষ্ট একটা পাওয়ারের মাধ্যমে এটা ঘুরতেছে মহাবিশ্বে। বুঝতে পারছি? সুতরাং মেসেজ ইজ দ্যাট আমরা আত্মা নিয়ে যে কথা বলতেছিলাম, আমরা সবাই চেষ্টা করব গুড ডিডস করার জন্য। আমরা এখানে যারা আসছি ডেফিনেটলি আমাদের রিজিকের জন্য আসছি, সবাই ভালো কাজের উদ্দেশ্যে আসছি, কারেক্ট? এবং আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি, আল্লাহ এটা বলছেন যে যেই সব আত্মা, যেই সব ভালো আত্মা হোক আর খারাপ আত্মা হোক, যাদের সাথে চলাফেরা করা হবে তাদের সাথে উপরেও দেখা হবে, ইভেন আত্মার জগতেও দেখা হবে। এই বারজাকের সময় মৃত্যু থেকে শুরু করে আপ টু কিয়ামত পর্যন্ত এই সময়টার মধ্যে কয়েক হাজার কোটি বছর আমরা বেঁচে থাকবো, এই আত্মাটা বেঁচে থাকবে, কিন্তু বডি থাকবে না। বডি কোথায় যাবে? ডিএনএ হিসাবে ধুলার সাথে মিশে থাকবে। থ্যাংক ইউ। এরপরে আসি আসল আলোচনায়। আসল আলোচনাটা হলো এইটা। এই যে একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট আমি কিছু ওই মোটিভেশন না দিয়ে আমি বলবো যেটা কিভাবে আমি নিজেকে গ্রো করব, কিভাবে গ্রো করব। আমরা এখানে আসছি, দেখা গেল সবার মেরিট কিন্তু সেম না, রাইট? কেউ দুর্বল, কেউ সবল। আমরা কি করব? আমরা যদি দুর্বলকে টেনে উপরে উঠাই, 1 by 1 টেনে উঠাই, যাকে উঠানো হবে সে কিয়ামত পর্যন্ত তাকে ভুলবে না এবং সারাক্ষণ তাকে, সারা জীবন তাকে রেসপেক্ট করবে। আমি বুঝাতে পারি না মনে হয়। সারা জীবন তাকে রেসপেক্ট করবে যদি একটা ছোট্ট বিষয়ে শিখিয়ে তাকে হেল্প করা হয়। এবং এই হেল্পটা কতটুকু উপকারী সেটা পরের বেলায় আসতেছি। ইভেন এখানে লাস্ট পার্সন পর্যন্ত যদি আমি পারি পিক আপ করে আমাদের লাইনে নিয়ে আসবো, আলটিমেটলি কী হবে? সে নিজে গ্রো করবে এবং সারা জীবন তার কাছ থেকে, আমি আবার বলছি, রেসপেক্ট। মানুষ সব কিছু করে, এত শ্রম দেয় কী জন্য? রেসপেক্টের জন্য। এরপরেরটা আসতেছি, আমরা যদি একজন আরেকজনকে হেল্প করি তাহলে কি হবে? স্ট্রং একটা বন্ডেজ তৈরি হয়ে যাবে, যেই স্ট্রং বন্ডেজের মাধ্যমে আমরা স্কাই টাচ পর্যন্ত করতে পারবো। যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, সারা জীবন সে তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে সারা জীবন। মেসেজ ক্লিয়ার? তো আলটিমেটলি কী দাঁড়াবে? এটার আমরা মাঝে মাঝে ওয়াও বলি না? দিস ইজ ওয়াও। এটা দেখি একজন আরেকজনের সহযোগিতা করার মাধ্যমে একটা সাইন কি তৈরি হলো? ওয়াও সাইন, রাইট? ওয়াও সাইন। এটা মানে কি? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস? স্ট্রং বন্ডেজ থাকলে একজন মানে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে যদি আমরা একটা প্রত্যেক লেভেলের সাথে যদি আমরা ভালো স্ট্রং বন্ডেজ থাকে, হি ক্যান রান ভেরি ফাস্ট
আলটিমেটলি এটা কিভাবে সম্ভব সেটা আমি বলতেছি। এটা সম্ভব কিভাবে? যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে, দ্যাটস ইট। আমি যদি চাই, দ্যাট ইজ পসিবল অনলি। আমি যদি অন্তর থেকে মন থেকে চাই, তাহলে এই স্ট্রং একটা বন্ডেজ তৈরি করা সম্ভব। এই বন্ডেজ তৈরি করলে নিজে শুধু গ্রো হবে না। একটা গাছ যখন বড় হয়, লিসেন মি ভেরি কেয়ারফুলি, একটা গাছ যখন বড় হয়, গাছের বডিটা কী বলে, স্ট্রিম, রাইট? এটার সাথে সাথে মানে গাছ যখন বড় হয় পাতা সহকারে বড় হয়, হয় না? হয় কি হয় না? টুগেদার। সো আলটিমেট রেজাল্ট কী আসবে আমি সেটা বলতেছি। হোয়াট উইল বি দ্য রেজাল্ট? রেজাল্ট ইজ দ্যাট ইউ উইল গ্রো অ্যালং উইথ দ্য ট্রি লাইক আ ট্রি ইউ উইল গ্রো। সবাই একসাথে গ্রো করবো। কীভাবে? বাই এফিসিয়েন্সি কোথা থেকে আসে? কর্মের দক্ষতাকে বলা হয় এফিসিয়েন্সিটা বলা হচ্ছে অল্প সময়ে যে কোনো মানে কাজকে ম্যাক্সিমাইজ করাটাকে হলো এফিসিয়েন্সি বলে। কারেক্ট? ভেরি সিম্পল, শর্টকাটে আমি বলবো এফিসিয়েন্সি কাকে বলা হয়। অনেকে দেখা গেল এখান থেকে দৌড়ে আধা ঘন্টা পুষতে পারে না, ফার্ম গেট, একজন আছে 2 মিনিট পুষে যায়, রাইট? এইটাকে বলে এফিসিয়েন্সি, কাজের এফিসিয়েন্সি। যার যত কাজের এফিসিয়েন্সি বাড়বে সে তত বেশি দূরে রান করবে এবং এন্ড অফ দ্য ডে কী দাঁড়াবে? আমি যদি টার্গেট করি, এটা ইয়ার হাতে দেখা যাচ্ছে না, হয়তো বা একটু অস্পষ্ট, 15+ ইয়ার্সে আমি টপে পৌঁছে যাবো। আমি টার্গেট করি, আমি এখান থেকে স্টার্ট করি আমার ক্যারিয়ার গ্রোথে যদি আগাই, ক্যারিয়ার গ্রোথে যদি গ্রো করতে চাই, যদি আমাদের একটা ভালো স্ট্রং টিম বন্ডেজ থাকে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু সহজ হেল্প লাগবে, আদারওয়াইজ একা কখনো বড় হওয়া যায় না। ক্লিয়ার স্যার? দেন এন্ড অফ দ্য ডে কী দাঁড়াবে? আমি যদি স্কাই টাচে, আমি যদি আমার লক্ষ্যে পৌঁছে যাই, তাহলে কী দাঁড়াবে? দিস ইজ কল্ড হোয়াট ইজ দ্য সাইন অফ দিস? হ্যাপিনেস, রাইট? হ্যাপিনেসের সংজ্ঞা কিন্তু বিভিন্ন রকম। যেই কাজ করে তার স্যাটিসফ্যাকশান আসবে তাকেই বলে হ্যাপিনেস। যেমন আমি আজকে এখানে আসছি, আমার সারাদিন আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ফ্যামিলি ডে ছিল আমার ফ্যাক্টরিতে, শেষ করে দৌড়ে আবার এখানে আসছি। এইটাতে হ্যাপিনেস বলতে আমি নতুন একটা সার্কেল তৈরি করতে পারলাম, নতুনদের সাথে মিশতে পারলাম, নতুন কিছু শিখতে পারবো, এইটা আমার হ্যাপিনেস। মেসেজ ক্লিয়ার স্যার? এক একজনের হ্যাপিনেস এক এক রকমের। ও আচ্ছা, সরি, আমি একটা জিনিস দেখাই। যেমন আমার হ্যাপিনেস আজকে শেয়ার করেছি আমার চেয়ারম্যানকে, যে হোয়েন আই জয়েন ইন দিস অর্গানাইজেশন, আমি স্টার্ট করেছিলাম সে 40 মিলিয়নে, এবং রাইট নাও আই এম টাচিং this much 200 million. So the chairman becomes very happy and he has given me a big claps for me. So এটা আমার একটা হ্যাপিনেস, আমার কলিজা কিন্তু ডাবল হয়ে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, হোয়াট আই এম টকিং অ্যাবাউট? হ্যাপিনেসটা কাকে বলে? যে হ্যাপিনেসটার কারণে মানুষের ব্রেনে কি তৈরি হয়, কে বলতে পারবে? ডোপামিন। তার ক্রেডিবিলিটি বাড়তেই থাকবে, কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। এনিওয়ে, আমি আবারও বলতেছি, যেটা বলার চেষ্টা করতেছি, যে আমরা যদি টুগেদার, আমরা একসাথে যদি চেষ্টা করি, সবাইকে হেল্পের মাধ্যমে। আচ্ছা, হেল্প কেন করব? মনে মনে একটা জিনিস সবসময় কাজ করবে, যদি কাউকে হেল্প করি আমার কিছু কমে যাবে? অসম্ভব। আমি যদি কাউকে হেল্প করি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে, কোন একটা বিষয়ে যদি হেল্প করি, দ্যাট উইল বি, আমি বললাম, স্ক্রিনিং হয়ে একবারে ওটা হয়ে যাবে, ডায়মন্ড হয়ে যাবে। আমি যতটুকু জানি এটাকে যদি আরেকজনকে শেয়ার করি, এতে আরেকটা ঘষা মাজা হয়ে গেল, আরেক হলো না? থার্ড টাইম আরেকবার যদি আরেকজনকে একই জিনিস শেখাই, ওটাতে আমি মাস্টার হয়ে গেলাম। সো যদি আমরা কখনো কাউকে মানে কোনো বিষয় শেয়ার করি, তাহলে এই জিনিসটার উপরে আমাদের কনফিডেন্ট ডাবল হয়ে যাবে এবং উই ক্যান গ্রো ভেরি ফাস্ট। তাহলে আমাদের টার্গেট অ্যাচিভমেন্টের জন্য কী করতে হবে? উই শুড হেল্প ইচ আদার অ্যান্ড উই শুড গ্রো টুগেদার। একা কখনো বড় হওয়া সম্ভব না। ইয়েস, আমরা কি এটা করতে পারবো? আমি একটা কমিটমেন্ট চাই, সবার একটু ডান হাত উঁচু করে দেখাই দিতে চাই। আমি এইটুকু জানতে চাই যে আমরা একসাথে ফর দ্য লাস্ট লং উই ওয়ান্ট টু গ্রো টুগেদার, এবং একজন আরেকজন সহযোগিতা করবো। রাজি? ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। দেন এরপরে আসি কিছু খারাপ সংবাদ। খারাপ সংবাদ হচ্ছে লাস্ট 1 ইয়ার 100 ফ্যাক্টরি ক্লোজ হয়েছে, যার ইম্প্যাক্টটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট হচ্ছে 1 বছরে 50,000 মানুষ বেকার হয়েছে, পার মান্থে হয়েছে 4,166, এবং পার ডেতে কত?
138 জন এই মুহূর্তে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মুহূর্তে 138 জন আজকেই নাই, আজকে জবলেস হয়ে গেছে। এই আসে দেখে যে দরজা মানে লক করে দিয়েছে, রাইট? দিস ইজ ব্যাড ইম্প্যাক্ট ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো আমি ফিচারটাও দেখাই। এটা গত 1 বছরের ঘটনা ঘটছে, আপকামিং হয়তো বা নেক্সট কাপল অফ মান্থস এটা ঘটতে থাকবে। তাহলে আমি কেন এটা দেখাচ্ছি, আমি নেগেটিভ আগে দিয়ে দেখাই, তারপর পজিটিভটা বলবো। সেটা হলো, এখন যারা টিকে থাকবে তাদের মধ্যে হাই কম্পিটিশান থাকবে, যে এক্সট্রিম লেভেলে কম্পিটিশান থাকবে। এই কম্পিটিশানে নিজেকে টিকিয়ে রাখতে হলে আমাকে এফিশিয়েন্ট হইতে হবে। কী পরিমাণ এফিশিয়েন্ট হইতে হবে, কী পরিমাণ জানতে হবে এই কম্পিটিশানে দাঁড়ায় থাকতে হলে। কখনো কপালের দোষ না দিই, আমরা চেষ্টা করব, যদি চেষ্টা না করি অসম্ভব বিষয়, টিকে থাকা ভেরি ডিফিকাল্ট। ক্লিয়ার? ফিচার, টেক্সটাইল ফিচার 2050। আচ্ছা, আমরা ফিচারটা একটু দেখি, আমাদের ফিচার সামনে কি আছে। আপ টু যদি আমি একটা ক্যালকুলেশন করি 2050, আমরা কি কারণে নেক্সট কাপল অফ ইয়ার্স বাংলাদেশের টেক্সটাইল উইল বি বুম, ইট উইল গ্রো ভেরি ফাস্ট। কি কারণে? দ্য মেইন রিজন বিহাইন্ড দিস জিও পলিটিক্স, ভেরি ওয়েল, দিস টার্মস ইজ ভেরি কমন টু ইউ। জিও পলিটিক্সটা কী বোঝায়? ওয়ার্কফোর্স নাম্বার হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আমাদের কান্ট্রি জাস্ট ডেভেলপিং, মানে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি। সো 1 নম্বর জিও পলিটিক্স। যেমন জিও পলিটিক্সের কারণে আমরা কীভাবে বেনিফিটেড হচ্ছি, যেমন অ্যাট দিস মোমেন্ট চায়না ইজ দ্য বিগেস্ট exporter company in the world, especially in the apparel. But USA কি করতেছে? USA তাদের উপরে অ্যাডিশনাল ট্যাক্স ইম্পোজ করার কারণে তারা আর বিজনেস নিতে পারতেছে না। কি কারণে ইম্পোজ করতেছে? চায়না ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর মোরাল কান্ট্রি বলছে, দানা বেটা একটু ওয়েট করো, গলা চিপে ধরছে। কিভাবে? ট্যাক্স ইম্পোজ করছে ডাবল। তখন কি করবে? আলটিমেটলি ওর বিজনেসগুলো তো আলটিমেটলি কেউ না কেউ করবেই, রাইট? কে করবে? ইন্ডিয়াতে এই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার নাই যে পরিমাণ বাংলাদেশে আছে, এবং পৃথিবীর সবচাইতে গ্রিন ফ্যাক্টরি আছে, দ্য বিগেস্ট গ্রিন ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন বাংলাদেশ। আর আলটিমেটলি আর কোনো জায়গায় যাওয়ার কোনো অপশান নাই। কোথায় আসবে? বাংলাদেশে আসবে। এটা হলো বলে জিও পলিটিক্স। আর ডোনাল্ড ট্রাম্প কি দেখছে না যে বাংলাদেশ গ্রো করতেছে? ও বলছে যে গরিব একটা কান্ট্রি, ছোটো একটা কান্ট্রি, লেট দেম গ্রো, সমস্যা নাই, ওর তেমন একটা মাথা ব্যথা নাই। ওয়ার্কফোর্স, পৃথিবীতে এই পরিমাণ ওয়ার্কফোর্স আর নাই। পৃথিবীতে আর কোনো কান্ট্রিতে এই পরিমাণে মানে কোনো কান্ট্রিতে এই পরিমাণ ওয়ার্কফোর্স আর কোনো জায়গায় নাই। আর যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, যেটা বলবো, ছোটো একটা এক্সাম্পল দেই, এভরি ইয়ার 20 million students are getting graduation from their university, particularly from China. তো চায়নাতে প্রতি বছর 20 মিলিয়ন স্টুডেন্টস গ্রাজুয়েশনের পরে অনলি 0.5%, দ্যাট মিনস 0.5%, মানে প্রতি বছর মাত্র 0.5% গ্রাজুয়েটস আর গেটিং ইনটু দ্য টেক্সটাইল। বাদবাকি সবগুলা আইটি, এআই, এটা সেটা, এগুলোতে মুভমেন্ট করতেছে। বিকজ ফার্স্ট গ্রোয়িং কান্ট্রি যেগুলো, সেগুলো কখনোই তারা গায়েগত পরিশ্রম করবে না, তারা অল্প মেধা ইউজ করে বেশি পরিমাণে আর্ন করবে। কিন্তু বাংলাদেশে সেই পরিমাণে, সেই রকম ইন টার্মস অফ টেকনোলজি আমরা অনেক পিছায়, এবং আমরা গায়েগত পরিশ্রম করার মানুষ, দ্যাটস ওয়াই বিজনেস আলটিমেটলি এখানেই আসবে। আমি অপরচুনিটিটা বুঝাতে পারছি? আরেকটা রিজন আছে, বাংলাদেশে টপ রেটেড ক্যালিবার স্টুডেন্টস যারাই আছে, অলমোস্ট বাংলাদেশে ক্লোজ টু 10% মেরিট যারা, টপ গ্রেডের যারা, তারা সব দেশের বাইরে সেটেল হয়ে যাচ্ছে, ইউরোপ, আমেরিকা, অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে চলে যাচ্ছে, যারা সত্যিকার অর্থেই ট্যালেন্টেড। আর আমার মতো গার্বেজ অ্যান্ড ডাউন দ্য ওয়ার্ল্ড যারা আছে, আর কোনো ওয়ে নেই, কোনো অপশান নাই, গো টু দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি লাইক দিস। ক্লিয়ার? সো অল টুগেদার এই 3টা মেইন রিজনের কারণে আমাদের টেক্সটাইল ফিচার ভেরি স্ট্রং ইন দ্য ফিউচার। এবং আমি মনে করব, কনসিডারিং দ্য গ্লোবাল সিচুয়েশান, আমরা যদি সমস্ত সেক্টরগুলোতে কনসিডার করি, লাইক রিয়েল এস্টেট, মানে ব্যাংকিং, হেলথ সেক্টর, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, লাইক দিস, এইরকম প্রিমিয়াম কয়েকটা সেক্টর যদি কনসিডার করি, দ্য ফার্স্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইজ দ্যাট গার্মেন্টস, নো ডাউট। এখানে 6 ডিজিট স্যালারি পাওয়া, ইটস এ ম্যাটার অফ ম্যাক্সিমাম
4 to 5 years. If really dedicated on that part, you will draw salary 6 digit after 5 years, no doubt. কোনো সন্দেহ নাই, বাট অন্য কোনো সেক্টর ইজ কোয়াইট ইম্পসিবল, ইটস এ ড্রিম, বাট হিয়ার ইটস পসিবল। যেটা আমি পেয়েছি, আমি ব্যাংকেও জব করেছি, এইচএসবিসি ব্যাংকে আই ওয়ার্ক ফর 6 months। এনিওয়ে, আমি ওটা পিছনের দিকে আর যে সময় নষ্ট করবো না, বাট আমি মোট কথা রাইট টাইমে রাইট সেক্টর চয়েস করাটা বিশাল বড় একটা, আমি কি বলবো, মানে অপরচুনিটি। অনেকেই রং ডাইরেকশনের কারণে, ভুল ধারণার কারণে, ইনকারেক্ট চয়েসের কারণে সারা জীবন দৌড়াইতে হয়। যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম, যদি ফার্ম গেটে যাইতে কারো লাগে 2 ঘন্টা, কারো লাগে 2 মিনিট। সুতরাং আমি যদি রাইট সেক্টরটা পছন্দ করতে মানে চাই, আমি এটা বলবো না যে আমি সেক্টরে জব করি তার এই কারণে, নো। জাস্ট গ্লোবালি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য গ্লোবাল সিচুয়েশন নাও, পৃথিবীতে আর মানুষ কিছু খাক, কিছু মানে যদি পেটে যদি কিছু নাও ঢোকে, নো ইস্যু, বাট কাপড় তো করতে হবে, রাইট? কাপড় বানাবে কোথায়? আর তো ওয়ার্কফোর্স নাই পৃথিবীতে, আলটিমেটলি এখানে আসতে হবে। সো দের ইজ এ হিউজ ফিউচার, ভেরি স্ট্রং ফিউচার ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। যারা এই সেক্টরটা পছন্দ করছে, চয়েস করছে এবং ফুল ডেডিকেশন নিয়ে যদি আগায়, ফর শিওর আই এম টেলিং ইউ ওয়ান্স এগেন, ইউ আর এবল টু গেট 6 digit salary after 5 years, no doubt about that। 6 digit, do you know 6 digit? You are মানে Gen Z or Gen what I should tell you মানে রাইট, লাখের উপরে স্যালারি যেটা বাংলায় বলে, আফটার 5 years ইটস পসিবল। এখন লাস্ট অফ অল হিডেন টিপস আমি কিছু শেয়ার করতে চাই, যেটা এতক্ষণ বলি নাই, সেটা এখন বলবো। এইটা যদি মনোযোগ দিয়ে কেউ শোনে, সারা জীবন অ্যাটলিস্ট এই দিনের কথা মনে রাখবে, এবং এটা যদি অ্যাপ্লাই করার চেষ্টা করে, আই ডু বিলিভ দ্যাট হি উইল বি এ গ্লোবাল মার্চেন্ডাইজার উইদিন ভেরি শর্ট লিমিটেড টাইম অ্যাকচুয়ালি। 1 নাম্বার, আমি যেটা বলবো কথার মধ্যে যা বলেছিলাম এটাই আছে। নাম্বার 1, হেল্প ইচ আদার টু ক্রিয়েট আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ পিয়ার্স অ্যান্ড সিনিয়র্স। চেষ্টা করতে হবে পিয়ার্সদের সাথে ভালো রিলেশন ক্রিয়েট করা, সিনিয়রদের সাথে সামহাও কানেক্টেড হয়ে তাকে চেষ্টা করতে হবে হেল্প করার জন্য। মানুষকে হেল্প করতে গেলে সে কিন্তু, আর যেই হোক, সে কিন্তু মানে অ্যাটলিস্ট কিছু দেওয়ার চেষ্টা করবে। মেসেজ ক্লিয়ার? বেস্ট অপরচুনিটি টু হেল্প ইচ আদার, নাম্বার 2। দেন এরপরে কি বললাম? 2 নম্বর বললাম, গেট কানেক্টেড উইথ ইউর সিনিয়র্স অ্যান্ড এক্সপার্ট কলিগস। ইয়েস, অনেক সিনিয়র্স থাকবে যারা এক্সপার্ট কলিগস, তাদের সাথে চেষ্টা করতে হবে যেমনি হোক তার সাথে সম্পর্কটা বিল্ড আপ করা। ক্রিয়েট অপরচুনিটিস, ইয়েস, তখন কি হবে? অপরচুনিটি ক্রিয়েট হবে অটোমেটিকলি। অ্যাজ অ্যান এক্সাম্পল, এভরি ইয়ার মোর দেন 50 to 60 নিউ মার্চেন্টস, ম্যানেজার, সামথিং লাইক দ্যাট আমি রিক্রুট করি, যারা এখানে জাস্ট মানে বেস্ট অফ দ্য বেস্ট। আই ইউজ টু পিক দেম আপ। ক্লিয়ার? ইউনো, আমাদের টোটাল গ্রুপের টোটাল জনবরে 1,60,000, 160,000 people are working together. Every year in my department, even 60 people at least I used to recruit every year. Anyway, number 4, grab the best option. কিছুক্ষণ আগে আমি কথা বললাম, there just so many options are there. I should pick up the best option. যেটা বললাম না, কয়েকটা অপশন বললাম। ক্যারিয়ার গ্রোথের অনেকগুলো অপশন আছে। একটা ব্যাংক, রিয়েল এস্টেট, হেলথ, আইটি, লটস অফ এরিয়াস। লাস্ট অফ অল, কন্টিনিউ টু পারফর্ম টু টাচ দ্য স্কাই। ওই যে পেয়ে গেলাম চুপ করে ঘাপটি বসে থাকবো, সরি, আমি যেটা আগে বললাম, প্রতিদিন 138 জন লোক বেকার হয়ে যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে অনলি। আমরা যদি কন্টিনিউ যদি পারফর্ম না করি, আমি যদি আরেকজন মানে মোট কথা বিয়ন্ড দ্য লিমিটস, অ্যাভারেজ, ডোন্ট বি অ্যাভারেজ, হোয়াট আই শুড সে, অ্যাভারেজ স্টুডেন্টদের কোনো জায়গায় অবস্থান নাই, সে বায়বীয় ওই বেলুনের ভিতরে বাতাসের মতো ঘুরতে থাকে। সো কন্টিনিউ টু পারফর্ম টু টাচ দ্য স্কাই। যদি আকাশে উঠতে চাই, ওই যে আমি একটা গ্রোথ লেভেল দেখালাম, সেই জায়গায় যদি যেতে চাই, ডেফিনেটলি ইউ হ্যাভ টু কন্টিনিউ টু পারফর্ম। আচ্ছা, থ্যাংক ইউ দেওয়ার আগে যদি কোনো কোশ্চিন থাকে, আমি একটু হয়তো অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। যদি কারো কোনো কোশ্চিন থাকে প্লিজ একজন করে, যদি কেউ কোশ্চিন করে তার নাম, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এটুকু বোল্ডলি কোশ্চিনটা করতে হবে, এবং
দিস ইজ দ্য ওয়ে জেন্টলম্যান। যদি এরকম সেশনে, এরকম যদি ট্রেনিং সেশনে নিজেকে প্রিপেয়ার না করতে পারি, ইউজলেস, ইয়োর সার্টিফিকেট উইল বি কমপ্লিটলি ইউজলেস। সাহস করে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, সোনাগার ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল বিচি ইঞ্জিনিয়ারিং করেছি। তো সেই সুবাদে আপনার এই লেকচারের উপর আমি কিছু প্রশ্নের অ্যান্সার পেয়েছি, বাট প্রশ্নগুলো আবার আমি একটু পুনরায় করতে চাচ্ছি। প্লিজ প্লিজ, সবার কাজে লাগবে। আমি এই গত রাত্রে আসলে ভেবে ভেবে প্রশ্নগুলো লিখেছিলাম যখন আমি এখানে ট্রেনিংয়ে আসবো। তো এক নম্বর প্রশ্ন ছিল যে আসলে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো আলাদা, তো মার্চেন্ডাইজিংয়ে ভালো ক্যারিয়ার করতে আমার পক্ষে আর কি সম্ভব কিনা। Yes, please sit down. Same case happened to me. I completed a master's in English. Okay, আমি মাস্টার্স করেছিলাম জেনারেল লাইনে ইংলিশে। পরবর্তীতে যখন ফিল করি যে ইয়েস, আমাকে মার্চেন্ডাইজিংয়ে আই শুড এঙ্গেজ, দেন আমি ইভিনিং শিফটে বিইউএফটি থেকে দেন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের পড়াশোনা করেছিলাম। আমি বলবো যদি কারো ক্যারিয়ার যদি ড্রিম থাকে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। ইউ ক্যান কন্টিনিউ। আমি আবার বলছি, তুমি যেখানে আসো ওখান থেকেই স্টার্ট করো, এবং ইভিনিং শিফটে হোক, যে কোনোভাবে অ্যাডিশনাল সার্টিফিকেট, অ্যাডিশনাল কোর্স তুমি কমপ্লিট করতে পারো। দেন ইটস ইজি, ভেরি ইজি, তোমার জন্য আরও বেশি ইজি, কোনো সন্দেহ নেই। আমি তো জেনারেল স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, পরবর্তীতে এগুলো আমি অ্যাড করেছি ওয়ান বাই ওয়ান। ক্লিয়ার? স্যার, এই প্রশ্নটার অ্যান্সারের উপরে আরেকটা প্রশ্ন আমার লেখা আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি বসে থাকে কোশ্চেন করলে হবে, অসুবিধা নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে যারা আমাদের সাথে অনেকে আছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে, তো দেখা যায় যখন আমরা জব সেক্টরে যাব, ওকে, তখন আমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে যারা আমরা নন ডিপার্টমেন্ট সেক্টর থেকে আসছি এই সেক্টরগুলোতে? তো জব সেক্টরগুলোতে আমাদের কিভাবে মূল্যায়নটা করা হবে? সেরকম খুবই ভেরি সিম্পল, মানে ভেরি ভেরি বেসিক কোশ্চেন যে, এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্য। সেটা আমি এর খোঁচা পেয়ে পেয়ে বড় হয়ে আসছি। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে জয়েন করেছিলাম, তখন আমাকে কোনোভাবেই পাত্তা দেওয়া হতো না, এবং তারা কিন্তু তাড়াতাড়ি রাইজ করে। আমার সাথে যারা ছিল তারা এখনও অনেক নিচে পড়ে আছে। আমি বিশ্বাস করি, যা মানে এই যে খোঁচার কারণে, মানুষকে না খোঁচাইলে ওই যে সে কী বলবো, বাংলা বলি, কুকুরের পিছনে যদি কোনো কিছু বেঁধে দেওয়া হয়, ও আল্লাহর রাস্তে দৌড়াতে থাকবে। ওই একটা, এটা মনে করবে তোমার একটা অপরচুনিটি। তোমার যখন মানুষ খোঁচাবে, তোমার ওখানে বাধা আছে, তুমি আল্লাহর রাস্তে দৌড়াবা। কী করবা? ওটা ধরার জন্য আমার কী করতে হবে? ওই তো অ্যাডিশনাল যত ধরনের কোর্স আছে, যত ধরনের ট্রেনিং আছে, তুমি নিবা, দেখবা তুমি তাদের সাথে আগে চলে গেছো, কোনো সন্দেহ নাই। কচ্ছপ ইয়ার মতো, বুঝাইতে পারছি? ওটা সবসময় মনে রাখবা, কখনো প্রকাশ করবে না। মনে হয় দুটো অ্যান্সার অনেকে পাওয়া গেছে, অনেকের কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, এক মিনিট, আমি একটা প্রশ্ন করবো। প্লিজ প্লিজ। এটা হচ্ছে স্যার, আমাদের যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে পোশাক শিল্পে, হুম, আমি যেটা জানতে চাচ্ছি যে চাইনিজদের কি পাবো? আমি ইতিমধ্যে আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা আছে, এসকে 4 পর্যন্ত, ওকে, সামনে আমি এক্সাম দিব চাইনিজ। এন্ড আমি এটা মার্চেন্ডাইজিং করে, আমি যেটা ভাবছিলাম যে এটা মার্চেন্ডাইজিং চাইনিজ প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছি, এটা কিভাবে? গ্রেট গ্রেট, নিহাও 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 নাও নিহাও নিহাও, হ্যাঁ শেষে নি হ্যাং হ্যাও না। ওকে, সেটা হলো চায়না। আমি আবার বলছি, পৃথিবীতে সবচাইতে ফাস্ট গ্রোয়িং কান্ট্রি চায়না। আমি অনেকবার গিয়েছি, দেখেছি, আমেরিকা, ইউরোপ, এগুলো কম্পেয়ার করে দেখি। চায়না ইজ দ্য ফাস্ট, আমি কি বলবো, ফাস্ট গ্রোয়িং কান্ট্রি। এবং তাকে দাবড়ানোর জন্য সবাই, ইউরোপও চেষ্টা করে, আমেরিকাও চেষ্টা করে, কিন্তু তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, কোনো যুদ্ধ চায় না। ওকে কেউ মানে মারলে আবার পিছনে তাকে আরেকটা মার, এরকম। ওরা কখনো কাউন্টার দেয় না। এনিওয়ে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে ইভেন তুমি যদি চাইনিজের অনেক বাইং হাউস আছে বাংলাদেশে, যে কারোর সাথে কানেক্টেড যদি হও, আর যদি বলো আমি চায়না জানি, তোমার স্যালারি 6 ডিজিট ক্রস করতে 3 ইয়ার্স লাগবে। বিশ্বাস হয় না? Yes, I know. এমনি ন্যাচারালি হিউজ অপরচুনিটি, বিশেষ করে চাইনিজ জানা 5,000-এর উপরে ডিফারেন্ট ক্যারেক্টার। হ্যাঁ, ইটস এ হিউজ ডিফিকাল্ট। যে সিস্টেমটা, হুম। এটা তো অবশ্যই আছে। চাইনিজ মার্চেন্ডাইজিং গ্লোবালি একটাই সিস্টেম। মানে চাইনিজ বলতে কোনো জিনিস নাই, বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা বড় ধরনের একটা অপরচুনিটি। খুবই ভালো একটা কাজ করেছো। স্যাটিসফাইড। ইয়া, নেক্সট। পিছনে স্যার, টেল মি। হুম, আপনি একটা পরিসংখ্যান দেখালেন যে হচ্ছে প্রতিদিন গার্মেন্টস সেক্টর থেকে 138 জনের হচ্ছে জবলেস হয়ে যাচ্ছে।
আমি সেলস এন্ড মার্কেটিং সেক্টর থেকে মার্চেন্ডাইজিং আসতে যাচ্ছি। তো আমার পরিচিত কয়েকজন বড় ভাই কয়েকজন অ্যাপ্রিশিয়েট করেছে, কয়েকজন হচ্ছে মানে ম্যাক্সিমামই বলতেছে গার্মেন্টস সেক্টরের অবস্থা ভালো না। ঘোষণাটা দেখার পর মনে হচ্ছে যদি প্রতিদিন এভাবে চলতে থাকে 138 জন জবলেস হয়, কিন্তু ওয়ার্ক শুরু করে যে কোনো জায়গায়, তো ইন ফিউচার আগামী 2-1 বছর পর তো আমাদের হচ্ছে জব অপরচুনিটি তো পাওয়াটা আরো অনেক কঠিন হয়ে যাবে। আর ভবিষ্যতে হচ্ছে এই গার্মেন্টস সেক্টর অনেকের যেটা ধারণা বা অন্যান্য সেক্টরের যে একটা সময় বন্ধের পথে চলে যাচ্ছে, প্রতিদিনই ইউজ পরিমাণ গার্মেন্টস বন্ধ হচ্ছে। এখন স্যার এখান থেকে মানে আমি পজিটিভ কোনো কিছু যদি হচ্ছে পাওয়ার চেষ্টা করতেছি, এখান থেকে হচ্ছে আমি বিশ্বাস করতে পারি যে আমি আমার ক্যারিয়ারটা যেভাবে ডেভেলপ করতে চাচ্ছিলাম মার্কেটিং সেক্টরে এটা করতে পারবো বলে বিশ্বাস করি। ওকে, ভেরি গুড, নাইস কোশ্চেন। মানে কোশ্চেনের দুটো অংশ, একটা হলো তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে এবং মানে প্রথম কোশ্চেন হলো অনেকে তাকে এনকারেজ করেছে গার্মেন্টস সেক্টর, মানে নেগেটিভ বলছে যে এখানে না অবস্থা ভালো না, না যাওয়াই ভালো। দ্বিতীয়টা হলো সে নিজেও একটু শঙ্কিত যে এটা আসলে ভালো করা যাবে কি না। কিন্তু আমার হচ্ছে ফুল ইচ্ছা আছে এবং হচ্ছে আচ্ছা, এবং তোমার ডেডিকেশন আছে, ইচ্ছা আছে, এবং তুমি এখানে মানে ভালো কিছু করতে চাও। ইয়েস, আমি প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই, এইটা কন্টিনিউ থাকবে না। এই যে প্রতিদিন 138 জনকে মানে জবলেস হচ্ছে, এটা হয়তো নেক্সট কাপল অফ মান্থস, দেখা গেলো নেক্সট 2-3 মাস এরকম হতে থাকবে। তখন কনফিডেন্ট যখন ব্যাক করবে, মানে বিভিন্ন দেশে যখন কনফিডেন্ট ব্যাক করবে যে ইয়েস বাংলাদেশ এখন স্টেবল। আর যদি ইলেকশন হয় আলহামদুলিল্লাহ এগেইন ওই 138 জন 150 জন প্রতিদিন 200 জনকে ঢুকবে। আবার ইলেকশন হলে যখন স্থিতিশীল গভর্নমেন্ট আসবে তখন প্রতিদিন এখানে এখন যে 138 জন, সে তখন আসবে 200 জন করে যুক্ত হতে থাকবে, জাস্ট ভেরি আফটার কাপল অফ মান্থস অনলি। সো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি, নো ডাউট। এবং এই জায়গায় ওটা আমি বললাম 138 ভার্সেস 200, জাস্ট ক্যালকুলেট ইয়োর সেলফ। সেকেন্ড থিং ইজ দ্যাট কম্পিটিশনের ক্ষেত্রে ডেফিনেটলি সারা জীবন কম্পিটিশনের মধ্যেই থাকতে হবে। এই জন্য জানার ব্যতিক্রম না, এবং জানতেই হবে, প্রচুর পরিমাণে জানতে হবে, তাহলে এই কম্পিটিশন জগতে টিকে থাকা সম্ভব। এই কারণেই এখানে এত বেশি কম্পিটিশান, যার কারণে স্যালারি দেখা, আমি বললাম না 5 বছরে 6 ডিজিট স্যালারি পাবে, অথচ ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসার তার স্যালারি স্কেল হয় 42,000 থেকে, 42 থেকে শুরু হয়। সো 6 ডিজিট স্যালারি পাওয়া ইজ নট অ্যান ইজি জব, প্রচুর পরিমাণে জানতে হয়, এমন সাগরের মতো। আমার মনে হয় এখন 0.000 সামথিং আমি জানি, 24 বছর ধরে আছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। বুঝতে পারছি? ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন? লাস্ট ওয়ান কোশ্চেন আই টেক। হ্যাঁ ঠিক, ওই আগে হাত উঠেছে। প্রাইম ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া, ওকে, হ্যাঁ, ভেরি গুড। আর আমি বর্তমানে আই এক্সিকিউটিভ হিসেবে স্বাধীন গ্রুপে আছি, আর আই হিসেবে আমি 3 বছর এখানে জব করতেছি। ওকে, আর বর্তমানে আমি মার্চেন্ডাইজিং এর মতো মুভ করতে যাচ্ছি, এটা কি আমার রাইট ডিসিশন নাকি রং ডিসিশন? ওকে, সিট ডাউন। ম্যাক্সিমাম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম টেক্সটাইল এক্সপার্টস, বিশেষ করে মার্চেন্ডাইজিংয়ে বড় মানে ভালো হয়েছে, তাদের ক্যারিয়ারকে দ্রুত স্ট্যান্ড করতে পারছে তারাই, যারা আই থেকে স্টার্ট করছে। সো আই ডু বিলিভ দ্যাট যে আই অল দো ইউ আর ফ্রম আই ডিপার্টমেন্ট, বাট তুমি যদি মার্চেন্ডাইজিংয়ে শিফট হইতে চাও, কারণ এ টু জেড তোমার জানা আছে, তোমার জন্য আরও ইজি হবে, আরও কুইকার হবে টু টাচ ইউর ডেস্টিনেশন। এটাই লাস্ট কোশ্চেন। এনিওয়ে, আমার লাস্ট একটা ওয়ার্ড ছিল কি, আমি লাস্ট যেটা আমার একটা লাইন ছিল, লাইনটা মনে হয় এখানে লেখা নাই, সেটা হলো ডোন্ট কিপ এনিথিং এলস ফর টুমরো, জাস্ট ডু ইট রাইট অ্যাওয়ে, নট টুডে, রাইট অ্যাওয়ে। কোনো কিছু যদি মনে আসে, কোনো কিছু করবো, কোনো ডিসিশান নিব যে এই করবো আমি, রাইট অ্যাওয়ে স্টার্ট ইউর জার্নি। আর সময় যদি নষ্ট করে পিছনে আর ফেরত পাওয়া সম্ভব না। মেসেজ ক্লিয়ার? বাংলায় বলে কোনো কাজ কালকে জন্য রাখবো না, আজকে এখনই এই মুহূর্তে করে ফেলবো। ওকে স্যার, আর লাস্ট, হ্যাঁ, ও আচ্ছা, আমার পরিচয় মনে হয় দেয়নি নাকি? ও আমার পরিচয়টা, সবার পরিচয় নিলাম, অথচ আমি নেইনি। আচ্ছা, স্যার আমরা আপনার এখানে ট্রেনিং করতেছি, আপনি কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন যদি বলতেন? ও আচ্ছা, রাইট। ওকে, স্লাইডটা ওপেন করে দিলে জিনিসটা ভালো হয়। আমি নিজে না বলা, যদি এটা রেডি থাকে ইউ ক্যান শেয়ার ইট টু সামবডি এলস। আচ্ছা, এখন স্যার একটা প্রশ্ন করবো।
এক সেকেন্ড আচ্ছা, এতক্ষণ মনে হলো যে আমি মার্চেন্টাইজিংয়ের কথা শুনতে আসে অনেক কি আধ্যাত্মিক কিছু কথাবার্তা শুনলাম আর কি। বিষয়টা কিন্তু মার্চেন্টাইজিংয়ে কস্টিং, ডেভেলপমেন্ট, এটা সেটা, এগুলো এবিসি শেখাবো আমি, এবিসি শেখাবো না, বাট আমি বিগ পিকচারের জন্য এটা অফ করা আছে। অলরাইট, আচ্ছা, আমার নাম সৈকত। আমি বেসিক্যালি 24, যেটা বললাম 24 ইয়ার্স এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি। লাস্ট 7 years আই এম জাস্ট হেডিং আপ দ্য মার্চেন্টাইজিং ডিপার্টমেন্ট ইন চরকা টেক্সটাইল, হুইচ ইজ অ্যান্ড হেড অফ মার্কেটিং ফর দ্য প্রাণ আরএফএল গ্রুপ। ইউ নো দ্য প্রাণ আরএফএল গ্রুপ, রাইট? অ্যান্ড রাইট নাও আছি আমি এর আগের বর্তমানে যে অবস্থান আছি এটা বললাম। আগে ছিলাম লিয়েনফং, ডু ইউ নো লিয়েনফং? লিয়েনফাংয়ে একটা ডিভিশন ম্যানেজার ছিলাম 10 years। তার আগে কিছু হাউজে ছিলাম, পিডিএস, পিডিএস, সিনার্জিস, অ্যান্ড আর কিছু গার্মেন্টস রিলেটেড কিছু অ্যাসোসিয়েশনে এঙ্গেজড আমি ছিলাম বেশ কিছু, এখনও আছি। এনবিটিএস, এনবিটিএস নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটি একটা অ্যাসোসিয়েশন আছে, এটা প্রেসিডেন্ট হিসেবে আছি। ডিরেক্টর অফ বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন এবং বাগমা ইনস্টিটিউট, এবং এখানকার ছোট্ট করে একটা অ্যাডভাইজার একটা পোস্ট রেখেছে আমাকে, এমবিএ বিডি এডুকেশান। আমি আবার বলছি, আমার জেনারেল লেভেল পড়াশোনা শেষ করে আমি আবার বলছি, কিছুক্ষণ আগে বললো যে জেনারেল লেভেলে পড়াশোনা শুরু করে এরপরে আমি এটা করেছি। দেন ম্যানেজমেন্টে, সরি, আমি তো এটা না রে বাবা, ওকে ফাইন। আমি আবারও বলতেছি যে আমি জেনারেল লেভেল পড়াশোনার পরে এই যে মাস্টার্স ইন ইংলিশ ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটিতে, জেনারেল কোনো স্পেসিফিক ইয়ার না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিটের পরে যখন আমি দেখলাম আমার এই যে এমবিএ করা দরকার, পরবর্তীতে আমি বিইউএফটি থেকে অ্যাপারেল মার্চেন্টাইজিংয়ের উপরে আমি ফার্স্ট ব্যাচে কমপ্লিট করেছি। সো আমার যদি ড্রিম থাকে, সদিচ্ছা থাকে, ইটস পসিবল ফর এভরিওয়ান। মেসেজ ক্লিয়ার স্যার? এই আধ্যাত্মিক কথাগুলো আগে যেটা বললাম, দ্য মেল জিস্ট হলো এইটা, ইফ আই ওয়ান্ট, ওই যে বললাম না, আমি যদি চাই, ইটস পসিবল ফর মি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস, বড় একটা মানে থ্যাঙ্কস আমি দেওয়ার জন্য ডাকতাম, চলে আসছে দীপু। আমাদের এই দীপুকে আমি পার্সোনালি অত্যন্ত পছন্দ করি, এবং সে তার এই বয়সে এইভাবে তার যে অ্যাগ্রেসিভ একটা তার অ্যাপ্রোচের কারণে, এই যে তার একটা কি বলবো, একটা আদর্শিক চিন্তাধারা থেকে সেই একটা প্রোগ্রাম, মানে যে পিএমআই, যে তার উদ্ভাবনার হলো মেইন উদ্যোক্তা হলো সে। এবং আই শুড গিভ হিম এ বিগ থ্যাঙ্কস, বিগ স্যালুট টু হিম, যে আমাদের নেক্সট জেনারেশনকে পিক আপ করা, আমাদের তার দায়িত্ববোধ থেকে সে এটা করছে। ইটস নট লাইক দ্য প্রফিটেবল, এটা ওইরকম বিজনেস পার্সপেক্টিভে না, তার দায়িত্ববোধ থেকে সেটা মনে করেছে ফর দ্য নেক্সট জেনারেশান। তার একটা মনের ক্ষুদা, একদিন জিজ্ঞেস করতেছিল, স্যার আমি কোনো এক সময় আমার সাথে জব করেছে, ও বলতেছিল, স্যার আমাদের এখানে বড় বড় বিদেশি বিভিন্ন পদে মানে বিদেশিদেরকে নেওয়া হয়, তাদেরকে অনেক হাই স্যালারি দিয়ে রাখা হয় কেন? ওকে, তখন আমি বলতেছিলাম অনলি বিকজ অফ দ্যাট, তাদের স্কিল্ড এবং তাদের স্কিল্ডের অভাব, তাদের লিডারশিপের অভাব। এই কারণে আমার বাংলাদেশি অনেক মালিকরা বিদেশিদেরকে এখান থেকে রিক্রুটমেন্ট করে এবং অনেক হাই স্যালারি দেওয়া হয় তাদেরকে। ওকে, তার ইন্টেনশন, স্যার আমরা এদেরকে তাড়ানোর উপায় কী? তখন আমি একটা পরামর্শ দিয়েছিলাম, অনলি অপশান যে আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি যদি কোনো এই মার্চেন্ডাইজিং বা মার্কেটিং অথবা এই টেক্সটাইল রিলেটেড কোনো কোর্স যদি করাইতে পারি, তাদের নেক্সট লেভেলে যাওয়া তাদের জন্য ভেরি ইজি। এখন আলহামদুলিল্লাহ আইড লাইক টু শেয়ার ইউ অন গুড নিউজ দ্যাট লাস্ট কাপল অফ মান্থস অনেক বিদেশি চলে যাচ্ছে, থাকছে না, এবং রাখার সুযোগ, মানে আমি আবার বলতেছি, প্রথমত গভর্নমেন্টের চাপ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক এক্সপার্ট যারা আছে, তারা কিন্তু এই ধরনের অনেকগুলো সেশন, অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম, যেমন এখন পর্যন্ত মার্চেন্ডাইজিংয়ের দ্য বেস্ট ওয়ান, এখন পর্যন্ত আমি যেটা দেখছি, দিস ইজ দ্য বেস্ট ওয়ান, এবং বেস্ট ওয়ান ইন বাংলাদেশ অ্যাজ অফ নাও। ছোটো পরিসরে হলেও খুব যত্নের সহকারে তার নেক্সট লেভেলে ওই সমস্ত পজিশনগুলো ধরার জন্য, সে নেক্সট লেভেলে নেওয়ার জন্য সে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আই ডু বিলিভ দ্যাট উইদিন ভেরি
ভেরি শর্টলি, এবং এটা পুরো বাংলাদেশ অলরেডি ছড়িয়ে গেছে। মিনওয়াইল এটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রোচ করেছে অলরেডি, আলহামদুলিল্লাহ সে পেয়ে যাবে। তো আমি বিশ্বাস করি যারা এখান থেকে ট্রেনিং নেয়, আমি আবার বলতেছি ট্রেনিংয়ের জন্য বলবো না, নিজের ক্যারিয়ারের স্বার্থে যদি কেউ এখান থেকে মোট কথা যদি তারা নিজেকে নেক্সট লেভেলে, যেমন অনেকে সামনে নিয়ে আসতে গা ঘেমে গেছে সামনে আসতে, রাইট? এখানে 2-4 জন যখন 2-4 দিন ক্লাস করার পরে কনফিডেন্ট লেভেল 3 গুণ হয়ে যাবে। ভাই ব্যাগ ভর্তি সার্টিফিকেট দিয়ে লাভ হয় না, ওকে? এই সমস্ত অ্যাডিশনাল কোর্সগুলো ভ্যালু অ্যাড করে, যেই ভ্যালু অ্যাডিশনের কারণে বিদেশিরা বাংলাদেশে এই অবস্থান করে। ক্লিয়ার? ধীরে ধীরে বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার একমাত্র অপশান সে যেটা করছে, দিস ইজ অনলি অপশান টু গেট আউট দ্য ফরেনার্স ফ্রম বাংলাদেশ, ওকে? এবং আমি বিশ্বাস করি ইটস পসিবল, অ্যান্ড বিগ থ্যাঙ্কস ফর দীপু ফর দিস, ইনশাল্লাহ। Thank you, sir. অনেক ধন্যবাদ ফর